আমি যে এখন কি করব কিছুই বুঝতে পারছি না। আমার যে কিছুই ভালো লাগছে না। তুমি এত চিন্তা করছো কেন বলো তো? তোমায় তো আমি বললাম জমিদার মশাই ঠিক বুঝতে পারবেন যে জমিদার মশাইয়ের তুমি কোনো ক্ষতি করনি। তুমি যা করেছো তা ওনার ভালোর জন্যই করেছো। কিন্তু আমার যে ভীষণ ভয় করছে। তাছাড়া গ্রামে তো আর আমার শত্রুর অভাব নেই। জমিদার মশাই যে আমায় একটু ভালোবাসেন সেটা কেউ দেখতে পারে না। তাহলে এখন তুমি কি করবে? সবাই মিলে যদি জমিদার মশাইয়ের কান ভরিয়ে তোলে, আর যদি সত্যি সত্যি তিনি তোমায় ভুল বোঝেন, তখন কি করবে তুমি? আমিও তো সেটাই ভাবছি। এই সময় আমাদের ছেলেটা আবার কোথায় গেল? মাঠে গেছে সে, একটু পরেই ফিরে আসবে। কিন্তু তুমি এসব কথা ভেবো না। তুমি ভাবো জমিদার মশাইয়ের ওই ধানের গোলা বাড়িতে যে আগুন লাগলো সেটা নিয়ে। এখন কি হবে? আমি জমিদার মশাইকে সমস্ত কথাই খুলে বলবো। তারপরে যদি জমিদার মশাই বিশ্বাস না করেন তাহলে সে আলাদা কথা। আরে তুই এখানে এসে বসে রয়েছিস? হ্যাঁ, আর জমিদার মশাই তোকে কখন থেকে খুঁজে চলেছে। জমিদারের এত বড় সর্বনাশ করে তুই এখানে একা একা বসে আছিস। বিশ্বাস করো, তুমি বিশ্বাস করো, আমি কিছু করিনি। আমি সত্যি কিছু করিনি। এসবের আমি কোনো কিছুই জানতাম না। সে কথা বললি তো হবে না। তুই পাড়ায় ছিলিস সেখানে, আর তুই পাড়া থাকার সময় যদি ধানের গোলায় আগুন লেগে যায় তাহলে সেটা কার দোষ? হ্যাঁ, আমার তো মনে হয় তুই নিজেই এই কাজ করেছিস। এসব তুমি কি বলছো? একটা ভুল হচ্ছে তোমাদের। ও শুধু শুধু ধানের গোলায় আগুন লাগাতে যাবে কেন? তোমাদের কোথাও একটা ভুল হচ্ছে। সে ভুল হোক ঠিক হোক আমার দেখার দরকার নেই। জমিদার মশাই আমায় যা বলেছে সে কাজ আমায় করতেই হবে। এখনই আমার সঙ্গে ভালোভাবে জমিদার মশাইয়ের কাছে চল, না হলে ঘাড় ধরে টানতে টানতে নিয়ে যাব। তখন কি ভালো লাগবে? হ্যাঁ, কি হয়েছে বলো তো বাবা? ও তোমায় ধরে নিয়ে যাচ্ছে কেন? কি হয়েছে মা? আমাদের কপাল পোড়া রে, তার জন্য এমন হয়েছে। এতদিন ধরে জমিদারের কাছে এত বিশ্বস্ততার সঙ্গে কাজ করার পরেও আজ এমন দিন দেখতে হবে আমরা তো বুঝতে পারিনি। এমন যদি হতো তাহলে তো জমিদারের কাজ ছেড়ে ওই নিজের জমিটুকু চাষ করে যেটুকু পাওয়া যায় তাতেই আমরা চালিয়ে নিতাম। অমন কথা বলো না। জমিদার মশাই ঠিক আমায় বুঝবেন। জমিদার মশাই ভালো মানুষ। আমারই ভুল হয়েছে। এই এত কিছুর মধ্যে সব ছেড়ে ছুড়ে বাড়ি চলে আসাটা ঠিক হয়নি। জমিদার মশাইয়ের কাছে আমার আগে যাওয়া উচিত ছিল। এখন এসব কথা বলি কি লাভ? জমিদার মশাই তোর উপর খুব রেগে আছে। আর জানি না কি হবে। গোটা গ্রামের লোকের সামনে তোকে লাঠি পেটা করবে মনে হয়। ঈশ্বরের ওপর ভরসা আছে আমার। আমি যখন কোনো ভুল কাজ করিনি তখন আমার সঙ্গে কোনো খারাপ কিছুই হবে না। তুমি জমিদার মশাইকে সবকিছু খুলে বলো। আমার মনে হয় তিনি তোমার কথা বিশ্বাস করবেন। আর হ্যাঁ, ভয় পেয়ে কোনো কিছু জমিদার মশাইয়ের থেকে লুকিয়ে রেখো না। রাতের বেলা তুমি যা যা দেখেছো তার সবকিছুই খুলে বলবে ওনাকে। উপরে যে আছে সে সবকিছু দেখতে পাই। তুমি চিন্তা করো না। তার যা ইচ্ছে সেটাই করবে। তার উপরে তো আমাদের কোনো হাত নেই। এত বড় সাহস কি নিখিলের হবে? আমার ধানের গোলাতে আগুন লাগিয়ে দেবে সে, এটা তো বিশ্বাস হয় না। কিন্তু নিখিলে আমার কাছে আজ 10 বছর ধরে কাজ করছে। কই কখনো একটা পয়সাও কিংবা এক মুঠো ধান চুরি করেছে বলে তো শুনিনি। ওসব ছোট লোকদের আপনি বিশ্বাস করেন? আপনি তো মা বাপের মতো আমাদের খেতে পড়তে দেন, তাই আর কিছু হয়নি। বোধহয় কোনো কারণে মনে রাগ করেছে, তাই ধানের গোলায় আগুন লাগিয়ে দিয়েছে। ওসব গরিব হারামজাদা কি আর বুঝবে আর ধানের কত মায়া? কেন তুমি এরকম কথা বলছো না? নিখিল বড় ভালো ছেলে। তার পরিবারের কথা আমি শুনেছি। নিখিলের বাবাও একসময় আমার বাবার কাছে কাজ করত। 10টা বছর ধরে নিখিল আমার কত যে সেবা করেছে সে কথা তোমায় বলতে পারবো না। কিন্তু নিখিল ধানের গোলায় আগুন লাগিয়ে দিতে যাবে কেন? ধান নষ্ট করে তার লাভ কি হবে? আপনি বুঝতে পারছেন না জমিদার মশাই? আরে ধান নষ্ট করে দিলে তো আপনার বড় ক্ষতি হয়ে যাবে, তার জন্য হয়তো করেছে সে। তাছাড়া নিখিল নিজেই তো ওই ধানের গোলায় পাহারায় ছিল, আর তাহলে এমন কি করে হলো? হুম, এই ব্যাপারটাই বড় অদ্ভুত। ধানের গোলাতে পাহারা দিতে এসে হঠাৎ করে রাতের বেলা সেখান থেকে চলে গেল কেন? প্রহরী কি করছে? এখনো তাকে আনতে পারলো না কেন? এই তো জমিদার মশাই, এই তো নিখিল বেটাকে ঘাড় ধরে টেনে নিয়ে এসেছি আমি।
নিয়ে আয় বেটাকে নিয়ে আয়, জমিদারের পায়ের কাছে ফেল। হ্যাঁ, এত বড় সাহস, জমিদারের গোলাতে আগুন লাগিয়ে দেয়। নিখিল, কাল শেষ রাতে আমার ধানের গোলায় আগুন লেগেছিল, তখন তুই কোথায় ছিলি? আমি আপনাকে সব কথা বলবো জমিদার মশাই, আমি আপনাকে সব কথা বলবো, কিন্তু এইখানে নয়, আমি আপনাকে আলাদা করে বলবো। আলাদা করে বলবি আবার কি রে? এইখানে বল, সবার সামনে বল। ধানের জমি নষ্ট করে এখন আবার জমিদার মশাইকে ভুল বোঝানোর চেষ্টা করছিস। ওইসব কোনো কিছুই হবে না, বুঝলি? আমায় একটু বিশ্বাস করুন জমিদার মশাই, আমি আপনাকে সব কথা বলবো। আমি ধানের গোলাতে আগুন লাগাইনি, আমি গরিব মানুষ, আপনার দয়াতে বেঁচে রয়েছি। আমি আপনার ধানের গোলায় আগুন লাগাবার আগে ভগবান আমার হাত দুটো নষ্ট করে দিক। এই জমিদার মশাই, যদি রাগ না করেন, ছোট মুখে একটা বড় কথা বলি আপনাকে। তোদের আবার এইসব কথা কবে থেকে মনে হলো বলতো? আমার জমিদারিতে আমি সবাইকে সমান বলে মনে করি। সবাই খেয়ে পড়ে বেঁচে থাকতে পারলেই হলো, কারো দুঃখ কষ্ট আমি দেখতে পারবো না যেমন, আবার কাউকে আমি অকারণে আঘাতও করতে চাই না। নিখিলকে আমি ধরে আনতে বলেছি সবার সামনে, যাতে সমস্ত সত্যিটা পরিষ্কার হয়ে যায়। আমি জমিদারের নুন খেয়েছি, এই গ্রামে ছোট থেকে বড় হয়েছি। জমিদার মশাইয়ের বাবা আমাদেরও বড় জমিদার মশাই আমাদের ভগবানের সমান ছিলেন। নিখিলকে আমি ছোট থেকেই চিনি। নিখিল এমন কাজ করতে পারে বলে আমার মনে হয় না। জমিদার মশাই, আপনার কোথাও একটা ভুল হচ্ছে। করতে পারে না যখন এমন ঘাড় ধরে টেনে নিয়ে এলি কেন? এখন মিথ্যে কথা বলছিস তুই। মিথ্যে নয় নাইব মশাই, আমি জমিদারের আদেশ পালন করেছি, আর তাই নিখিলকে ধরে এনেছি আমি। কিন্তু এখন অকারণে নিখিলের যদি কোনো শাস্তি হয়, তাহলে তো আমার সহ্য হবে না। তাই ছোট মুখে বড় কথা বললাম। আমায় ক্ষমা করবেন। আপনারা একটু বিচার করে দেখুন, নিখিল কিন্তু সত্যি ভালো মানুষ। সে ঘরে অনেকেই ছিল, তারাও নিজেদের মধ্যে কথা বলা বলি করতে লাগলো এসব কিছু দেখে। তখন জমিদার মশাই মনে মনে ভাবলেন, নিখিল যে কিছু করেনি তা আমারও মনে হচ্ছে, কিন্তু নিখিল এমন কিছু একটা জানে যেটা সে সবার সামনে বলতে চাইছে না। কিন্তু ব্যাপারটা কি? তাহলে কি নিখিলের আলাদা করে কথা বলবো আমি? সত্যি করে বল, সত্যি করে বল, কেন তুই আগুন লাগিয়েছিস? সত্যি করে বল, না হলে এই লাঠি দিয়ে তোর মাথায় আমি মারবো বাড়ি। প্রহরীর হাত থেকে লাঠিটা নিয়ে নায়েব সত্যি সত্যিই নিখিলের মাথা লক্ষ্য করে মারতে গেল। দাঁড়াও নায়েব, নিখিল, নিখিল তুই আমার সঙ্গে পাশের ঘরে আয়। আহা, আপনি কি করছেন জমিদার মশাই? আমি যা করছি এখন সে আমায় করতে দাও। নায়েব, তোমরা এখানে থাকো, আমি এক্ষুনি আসছি, আমার সঙ্গে আয় নিখিল। নিখিল এরপরে জমিদারের সঙ্গে পাশের ঘরে ঢুকে পড়ল, আর সেই ঘরের দরজা বন্ধ করে দিল। তখন প্রায় বিকেল হয়েছে। নিখিল ফিরছে না দেখে তার বউ আর ছেলে এবার অনেক বেশি চিন্তিত হয়ে পড়েছে। তুমি চিন্তা করো না মা, তুমি তো সব সময় বলো আমরা কারোর ক্ষতি করি না, সব সময় ভালো করার চেষ্টা করি। আজ অল্প খেয়ে বেঁচে থাকলেও লোকের খারাপ ভাবি না, তাই আমাদের কোনো ক্ষতি হবে না। ওরে মূর্খ রে, এ ভালোর যুগ নয়, এ হলো খারাপের যুগ। যে যত খারাপ করতে পারে তার তত ভালো হয়। ভগবান যে কেন আমাদের দিকে মুখ তুলে তাকায় না? আমাদের এমন অবস্থা, তার মধ্যে তোর বাবার যদি কিছু হয়ে যায়। এমনিতে জমিদার মশাই ভালো মানুষ, কিন্তু এখন তার ধানের গোলায় আগুন লেগেছে, সে কি আর চুপ করে বসে থাকবে? ওই দেখো মা, ওই দেখো বাবা চলে এসেছে। কিন্তু বাবা এমন বিষণ্ণ মুখ করে আছে কেন মা? ওই দেখো। চটপট করে নিখিলের বউ উঠে তাকাতেই দেখতে পেল সত্যি সত্যি নিখিল কেমন বিষণ্ণ মুখ করে বাড়িতে এসে ঢুকছে। সে তাড়াতাড়ি ছুটে এলো তার কাছে। তোমায় কি ওরা খুব মেরেছে? হ্যাঁ, আমায় বলো না তুমি, তোমায় কি ওরা খুব মেরেছে? না, তবে জমিদার মশাই আমাকে তার বাড়ির কাজ থেকে ছাড়িয়ে দিয়েছে। তবে আমি একটা পথ বের করেছি। কি পথ? জমিদার মশাইয়ের হাতে পায়ে ধরে আমি জমিদার মশাইয়ের কাছ থেকে জমিদারের নদীর ধারে জমিটুকু চেয়ে নিয়েছি। সেই জমিতে আমি তরমুজ চাষ করব। যদি তাতে ভালো ফসল হয় তাহলে সে টাকা জমিদার মশাইকে দিয়ে জমিদার মশাই ধানের গোলার যা ক্ষতি হয়েছে তা পূরণ করব। সে তো অনেক টাকা। এত টাকা তুমি কোথায় পাবে? আর কতদিন ধরে নদীর ধারের ওই জমিতে তরমুজ চাষ করবে তুমি? একটা উপায় যখন পেয়েছি সেটা তো কাজে লাগাতেই হবে। তুমি চিন্তা করো না, তুমি তো বলো ভগবান আমাদের দিকে মুখ তুলে তাকাবে। একদিন না একদিন ঠিক তাকাবে, আর এটাই তার মুখ তুলে তাকানো হয়তো। বাবা, আমি জানি তুমি ধানের গোলায় আগুন দাওনি,
তুমি চিন্তা করো না বাবা, দেখো সব কিছু ঠিক হয়ে যাবে। ওই নদীর ধারের জমিতে আমরা তরমুজ চাষ করবই। নিখিল এগিয়ে এসে সঙ্গে সঙ্গে জড়িয়ে ধরল তার ছেলেকে। তারপর তিনজনেই কাঁদতে লাগলো। দেখতে দেখতে কয়েক মাস কেটে গেল এভাবেই। নদীর ধারের জমিতে তরমুজ প্রায় বড় হয়ে এসেছে। একদিন ওরা তিনজনে মিলে সেই জমি দেখতে গেল। বাহ, ভালো তরমুজ হয়েছে তো। আমি আর গ্রামের দুজন মিলে এই জমিতে কষ্ট করে এমন ফসল ফলিয়েছি। এখন এই তরমুজ আর কয়েকদিনের মধ্যে বড় হয়ে গেলে বিক্রি করে জমিদারের টাকা আমায় শোধ করতে হবে। সত্যি এইবার মনে হয় ভগবান যেন আমাদের দিকে মুখ তুলে তাকিয়েছেন, তাই আমাদের আর দুঃখের দিন থাকবে না। তুমি জমিদার মশাইয়ের সব টাকা আগে শোধ করে দিও, বুঝলে? তাতে না হয় আমরা আর কটা মাস এমন আধ পেটা খেয়ে থাকবো। জমিদার মশাইয়ের সঙ্গে আমার কথা হয়েছে। তিনি বলেছেন ওই জমির ফসল বিক্রি করে যা টাকা পাবো তার অর্ধেকটা তাকে দিলেই হবে। এভাবেই অর্ধেক অর্ধেক করে তার টাকা শোধ করলেই হয়ে যাবে। বাবা, ওই তরমুজ বড় হলে আমি কিন্তু তরমুজ খাবো। আমরা একটা তরমুজের বড় দোকান দেবো, বুঝলে? ওইখানে তরমুজ বিক্রি করব, তাহলে অনেক টাকা পাবো। একবার জমিদার মশাইয়ের টাকা শোধ করতে দে, তারপর তরমুজ দিয়ে তুই যা খুশি তাই করবি। কিন্তু এখন সমস্ত তরমুজ আমায় মহাজনের কাছেই বিক্রি করতে হবে, বুঝলি? ওরা তিনজনের জমির মাঝে এখানে ওখানে ঘুরে ঘুরে দেখতে লাগলো তরমুজ। এমন সময় দূর থেকে ভেসে এলো একটা গলা। আরে নিখিল, ভালোই তো জমিদারের জমিতে তরমুজ ফলিয়েছিস। এই জমির সমস্ত তরমুজ জমিদারের, সে কথা ভালো করেই জানিস তুই। এসব আপনি কি কথা বলছেন? আমার জমিদার মশাইয়ের সঙ্গে কথা হয়েছে। এই জমিতে চাষ করে এই চাষের টাকা থেকেই আমি তার ধানের গোলা পুড়ে যাওয়ার টাকা শোধ করব। মাছের তেলে মাছ ভাজার ইচ্ছে হয়েছে তোর খুব, তাই না? জমিদারের জমিতে 2 পয়সার তরমুজ ফলিয়ে তারপর আবার তা বিক্রি করে জমিদারের পড়ে যাওয়া গোলার টাকা তুই শোধ করবি? ওরে, তোদের 3 জনকে বিক্রি করলে ওই টাকা পাওয়া যাবে না। খবরদার, খবরদার নায়েব মশাই, অমন কথা বলবেন না। আমি আপনাকে সম্মান করি, নইলে নইলে কি? হ্যাঁ, নইলে কি? নইলে কি করবি তুই? এমন অবস্থা করব না, এই গ্রামে থাকতে পারবি না তুই। এখনো যে ভাঙা ঘরে থাকিস সেইটুকু থাকতে পারবি না। তোর বাবাও ছিল তোর মতোই বোকা, আর তুইও অমন হয়েছিস, বুঝলি? তোকে একটা কথা বলি, আমার কথা শোন। আমার কথা শুনলে রাজার হালে থাকতে পারবি, আর আমি তোকে ভালো বাড়ি করে দেব, ধানের জমি দেব, পায়ের ওপর পা তুলে থাকতে পারবি। কিন্তু কিন্তু শুধু আমার কথা শুনতে হবে। না নায়েব মশাই, ও কাজ আমি করতে পারবো না। জমিদারের সঙ্গে বেইমানি আমি করতে পারবো না। তাহলে আর কি, ভাঙা বাড়িতে পচে মর তুই। আর তুই এই জমি থেকে তরমুজ তুলে কিভাবে জমিদারের টাকা শোধ করিস সেটা আমি ভালো করেই দেখব। অমন কাজ করবে না নায়েব মশাই, এমনিতে আমাদের এত বড় ক্ষতি হয়েছে, তার উপর আপনি যদি আবার এমন করেন, কি করব আমরা এখন? নায়েব মশাইয়ের কাছে হাত পেতে কোনো লাভ নেই। উনি মানুষ নন, বুঝলে? উনি মানুষ নন। এত বড় কথা, এত বড় কথা তুই আমার মুখের ওপর কথা বললি? তোর বাবাকে আমার বাবা যেভাবে পথে বসিয়েছিল, তোকেও আমি সেইভাবেই বসাবো নিখিল। রইল জমিদার মশাই, সে তোকে বাঁচাতে পারবে না। তার ধানের গোলায় যেভাবে আগুন, মানে জমিদার মশাই ধানের গোলায় যেভাবে আগুন লাগিয়েছি, তুইও এমনই বিপদে পড়েছিস। নায়েব মশাই কি যেন একটা বলতে গিয়েও তারপর থেমে গেল। তারপর সামান্য হেসে সেখান থেকে সরে পড়ল। নায়েব মশাই কি যেন একটা বলতে গেল। নায়েব মশাইয়ের বাবা নাকি তোমার বাবাকে পথে বসিয়েছে? তার মানে আজ থেকে অনেক বছর আগে ওই জমিদারের বাবার সঙ্গে তোমার বাবার যে ঝগড়াটা হয়েছিল, সেটা ওই নায়েবের বাবার জন্য হয়েছে। গ্রামের অনেকেই বলে সবকিছু নাকি ছিল মিথ্যা ষড়যন্ত্র। মিথ্যা ষড়যন্ত্র করে আমার বাবাকে জমিদারের কাছ থেকে সরিয়ে দিয়েছিল, না হলে ওদের নাকি অনেক সমস্যা হতো। কিন্তু কথায় কথায় নায়েব মশাই ওই ধানের গোলায় আগুন লাগাবার একটা কথা বলতে গিয়েও থেমে গেল। বাড়ি চলো, একটা কথা তো তোমাদের বলা হয়নি। ফসল প্রায় তোলবার সময় হয়ে গেছে। এই সময়ের জন্য আমি অপেক্ষা করছিলাম। এরপর জমি ছেড়ে ওরা সোজা বাড়ি গিয়ে ঢুকলো। আর তারপর নিখিল ওদের বলতে লাগলো একটা গল্প। সেদিন প্রহরী যখন আমায় জমিদার মশাইয়ের কাছে নিয়ে যায়, তখন আমি জমিদার মশাইকে একটা আলাদা ঘরে ডেকে নিয়ে গিয়েছিলাম কথা বলার জন্য। দেখ নিখিল, তোর বাবা আমার বাবার কাছে কাজ করেছে। তুই আমার এত বছরের বিশ্বস্ত কর্মচারী। তুই এমন কাজ করতে পারিস না তা তো আমি জানি, কিন্তু তুই তো ওই সময় পাহারায় ছিলি। যে কারণেই হোক না কেন, সমস্ত দায় কিন্তু তোর উপরেই পড়বে। আমি জানি জমিদার মশাই, আমার ভুল হয়েছে। আমি ঘুমিয়ে পড়েছিলাম। কাল রাতে খাওয়াটা বড্ড বেশি হয়ে গেছিল।
আর ঠান্ডা হওয়ার জন্য পাহারায় থাকতে থাকতে কখন ঘুমিয়ে পড়ি। কোনোদিন এমন কিছু হয়নি, অথচ কাল যে এমন কিছু হবে সেটা ভাবতেও পারিনি। আমার সঙ্গে কাল কেউ ছিল না, সবাই অন্য জায়গায় পাহারায় ছিল। তুই কিছু একটা বলার জন্য তো আমার কাছে আসতে আলাদা করে কথা বলবো বলছিলি, তো বলতো কি হয়েছে? কাল রাতে যখন আমার শেষ রাতের দিকে ঘুমটা ভেঙেছিল, তখন দাও দাও করে আগুন লেগেছে গোলাতে। আগুনের তাপে ঘুম ভাঙে আমার। আর ঠিক তখনই আমি দেখেছিলাম। তার মানে কেউ ইচ্ছা করে আমার ধানের গোলায় আগুন লাগিয়েছে? এমনি এমনি তাহলে আগুনটা লাগেনি, কিন্তু এমন কাজ যে কে করতে যাবে আর কেনই বা করবে? ছোট মুখে বড় কথা বলছি জমিদার মশাই। ওই নায়েব মশাইকে কিন্তু আমার ভীষণ সন্দেহ হয় জমিদার মশাই। এর আগেও কয়েকবার আপনার বিরুদ্ধে আমায়ও কাজ করতে বলেছে। ধান চুরি থেকে শুরু করে আপনার জমির ফসল চড়ানো, এমন অনেক কথাই আমায় বলেছে সে। এসব করলে সে আমায় অনেক সুযোগ সুবিধা দেবে, আর না হলে আপনার কাছে আমার থাকাটা মুশকিল করে দেবে, এই কথাই সে বলেছে। শুধু তুই নয়, কিন্তু এমন অনেকেই আমার কাছে এমন কথা বলছে। সঠিক প্রমাণ ছাড়া তো আমি কিছু করতে পারবো না। নিখিল, তুই বল, একদম হাতে নাতে না ধরলে তো আর এমন ভাবে করতে পারবো না। আমাদের এই সবার মাঝে এমন অনেকেই আছে যারা নায়েবের কথা শোনে। তারা সবাই নায়েবের পক্ষে, আর আমার একার পক্ষে এত বড় জমিদারি চালানো তো সম্ভব নয়। কিন্তু প্রজারও তো আপনার পাশে আছে জমিদার মশাই। শুধু প্রজারা পাশে থাকলে কিছু হয় না। জমিদারি চালানোর জন্য যাদের প্রয়োজন হয় তাদের মধ্যেই ভালো কিছু থাকা প্রয়োজন। তুই একটা কাজ কর, এই নায়েবের আসল স্বরূপ সবার সামনে আনতে হবে। তার মানে তুমি আর জমিদার মশাই পরিকল্পনা করেই তরমুজের চাষ করেছো? কিন্তু কেন? শুধু তাই নয়, আজকেও যে নায়েব মশাইয়ের সঙ্গে অমনভাবে কথা বলে তাকে তাড়িয়ে দিলাম, এটাও আমাদের পরিকল্পনার অংশ। আজ থেকে 3 দিনের মধ্যেই কিছু একটা হবে। বুঝতে পেরেছি। তার মানে নায়েব মশাই আমাদের ওই জমির ফসল নষ্ট করার চেষ্টা করবে, আর ঠিক তখনই জমিদার মশাই হাতে নাতে তাকে ধরবে। সত্যি তোমরা যেমন বুদ্ধি কাজে লাগিয়েছো বাবা, সে কথা আমি ভাবতেই পারিনি। তার মানে এতদিন ধরে এত কিছু সব জমিদার মশাইয়ের কথাই হচ্ছিল, কিন্তু জমিদার মশাইয়ের সঙ্গে তাহলে তুমি কখন কথা বলতে? মাঝে মাঝে আমার সঙ্গে সেই প্রহরী যে আমায় ধরে নিয়ে গিয়েছিল, সে দেখা করতে আসতো, আর তার কাছে আমি সমস্ত খবরাখবর দিতাম। এমনকি এর মধ্যে জমিদার মশাইয়ের সঙ্গে আমি একবারও দেখা করিনি, কিন্তু আজকে একবার দেখা করতে হবে। সেদিন রাতের বেলা নায়েব মশাই এবং তার সঙ্গে আর 2জন লোক মিলে তরমুজের ক্ষেতের কাছে গিয়ে পৌঁছেছে। আমার কথাই বেটা নিখিল শোনেনি, এখন ওকে শাস্তি দিতে হবে। নায়েব মশাই, জমিদারের ওই নদীর ধারের জমিতে নিখিল তরমুজ ফলিয়েছে। সেই নিখিলকে আপনি শাস্তি দিলে না হয় ঠিক আছে, কিন্তু এই ফসলগুলো নষ্ট করা কি ঠিক হবে? এত কষ্ট করে ফলানো ফসল। তুই কি চাস বলতো? তোর বাড়িতে আমি আগুন লাগিয়ে দিই, কাল সকালে দেখবি তোর ঘরে আগুন লেগেছে, আর তোর ঘরের মধ্যে তুই সব বাড়ির সবাই মরে পড়ে আছে। সেটা কি ভালো হবে? নায়েব মশাই, আপনার কথায় আমি এমন কাজ করছি, আমার যেতে বড় পাপ হবে সে কথা আমিও জানি, কিন্তু নিজের পরিবারকে বাঁচানোর জন্য আমায় এমন কাজ করতে হচ্ছে। নায়েব মশাইয়ের সঙ্গে বাকি 2জন জমিতে নেমে ফটাফট সমস্ত ফসল কেটে তুলে ফেলতে লাগলো। নায়েব মশাই যে আমার বিরুদ্ধে অনেক কাজ করে সে কথা আমি আগেও বুঝতে পেরেছি, কিন্তু এত বড় কাজ যে সে করবে তা আমি ভাবিনি। তার মানে তুই সেদিন ওদের 2জনকে দেখতে পেয়েছিলি? মিথ্যে কথা বলবো না জমিদার মশাই, সেদিন ওরা ছিল কিনা সে ব্যাপারে আমি নিশ্চিত নই। তবে ওরা যেমন মুখে কাপড় বেঁধে হাতে লাঠি আর হ্যারিকেন নিয়ে সেদিন এসেছিল, তেমনি আজও মুখে কাপড় বেঁধে সঙ্গে হ্যারিকেন নিয়ে ফসল কাটার জন্য কাস্তে নিয়ে এসেছে। এই পথের পাশে যে গরুর গাড়িটা দাঁড় করানো আছে, তাতেই বোধহয় লোক আছে, তাতেই তো ওর ওই তরমুজগুলো নিয়ে ঢুকেছে। একবার ওইখানে কি দেখবেন নাকি জমিদার মশাই? ওখানেই চলো, জমিতে গিয়ে লাভ নেই, ওই গরুর গাড়ির কাছে গিয়ে দাঁড়াই। গরুর গাড়ির গাড়োয়ানকে সেটা যদি দেখি তাহলেই বুঝতে পারবো। না জমিদার মশাই, ওখানে গেলে হবে না। আমি আর এই প্রহরী মিলে ওখানে যাচ্ছি, আপনি ও পাশেই থাকুন। আপনাকে দেখলে ব্যাপারটা গন্ডগোল হয়ে যেতে পারে। গরুর গাড়ির সামনে দাঁড়িয়ে থাকা গাড়োয়ান এদিক ওদিক তাকিয়ে দেখছিল। আরে আরে তোমরা তাড়াতাড়ি করো, কেউ দেখে পেলে তখন আর ওর সমস্যা হয়ে যাবে। নায়েব মশাই ঝামেলায় পড়ে যা, আমার কি হবে তখন? কিছুই আর হবে না রে, আমরা যখন চলে এসেছি আর কোনো কিছুই হবে না। কি নিখিল, এখানে তুই? কি নিখিলের সঙ্গে প্রহরী? আমি কিছু করিনি, ওই নায়েব মশাই আমায়।
এই তুই কিছু করিসনি, এই সে কথা জমিদার মশাই বুঝবে। এখন সত্যি করে বল দেখি, এই তরমুজ তোরা কোথায় নিয়ে যাচ্ছিস? নায়েব মশাই আমায় নিয়ে এসেছে আর বলেছে আজ রাতের মধ্যে নিখিলের জমি থেকে যত তরমুজ তোলা যায় সব তুলে নিয়ে নায়েব মশাই বাড়িতে জমা করে দিতে, যাতে কাল সকালে উঠে নিখিল দেখতে পায় তার জমি সর্বনাশ হয়েছে। আরে নায়েব মশাইয়ের এমন কথাই তুই রাজি হলি কেন? কি করব, নায়েব মশাই যে ভয় দেখিয়েছে বাড়ি পুড়িয়ে দেবে, আমাদের পরিবারের লোকেদের ক্ষতি করবে, আমি কি করব তখন? এমনভাবে সবাইকে ভয় দেখিয়ে নায়েব মশাই তার কাজ হাসিল করে নেয়, এমনটা আমি আগেও শুনেছি। সত্যির কোনো প্রমাণ পাইনি বলে কিছুই করতে পারিনি। আজ তো জমিদারের মধ্যে হাতে সবকিছু চলে এসেছে, তার চোখের সামনে এসব কিছু হচ্ছে, আর কোনো চিন্তা নেই। এরপর ওরা চুপ করে সেখানে দাঁড়িয়ে রইল আর গাড়িটা তরমুজে ভর্তি করে নায়েব মশাই আর অন্য দুজন উঠে বসলো গরুর গাড়িতে। এইবার নিখিল বুঝতে পারবে আমার কথা না শুনলে কি হয়। এরপর দেখ না, ওকে আমি গ্রাম ছাড়া করব। এইবার তোমার সমস্ত জারি জুরি শেষ। এতদিন ধরে আজকের এমন একটা সময়ের জন্য অপেক্ষা করছিলাম আমি। এ কি জমিদার মশাই, বা আমি তো আপনার কাছেই যাচ্ছিলাম। এই দেখুন, রাতের অন্ধকারে ওরা নিখিলের জমি থেকে তরমুজ তুলে নিয়ে চলে যাচ্ছে, আর আমি ওদের ধরেছি। আপনার কাছে নিয়ে যাচ্ছিলাম আমি। না জমিদার মশাই, নায়েব মশাইয়ের কথা বিশ্বাস করবেন না একদম। নিখিল আর প্রহরীকে আমি সব বলেছি। ও ঠিক কথাই বলেছে, আমাদের ভয় দেখে এখানে এনেছিল, আমরা কোনো দোষ করিনি, বিশ্বাস করুন আপনি। তোদের মতো হারামজাদা গরিব মানুষগুলোর কথা জমিদার মতো শুনবে? নাম নাম নাম, তোদের সব কটাকে একবারে সব কটাকে ধরে ঝুলিয়ে দিতে হয়, বুঝলি? কত বড় বড় চোর তোরা। জমিদার মশাই, সঠিক সময় আমি না এসে পড়লে যে কি হতো। সঠিক সময় আমি এসে না পড়লে অনেক বড় ক্ষতি হয়ে যেত নিখিলের। এত বড় ক্ষতি করার চেষ্টা আগের বার আমার ধানের গোলা পুড়িয়ে দেয়া, আর এইবার তার ক্ষতি করতে চেয়েছো। এবার আর তোমার কোনো ছাড় নেই। জমিদার মশাই, নায়েব মশাইকে এই গ্রাম ছাড়া করে দিন, শুধু আর কিছু করতে হবে না। আমি আর কোনো কিছুই চাই না। তুই যখন এমনই চাস তখন তাই হবে। তরমুজের গাড়িতে করেই নায়েব মশাইকে আজ গ্রাম ছাড়া করে দেব, তবে তার পরিবার গ্রামে আমার দায়িত্বেই থাকবে। এরপর সেই তরমুজের গাড়িতে করেই গারোয়ান, প্রহরী, বাকিরা মিলে নায়েব মশাইকে গ্রাম থেকে বাইরে নিয়ে গেল। আমায় ক্ষমা করে দিস নিখিল, যদি আমি ভুল বুঝে কোনো কিছু করে থাকি। তাহলে আজ থেকে এই নদীর ধারের জমি তোমার। তুই এখানে প্রতিবার তরমুজের চাষ করবি, আর সেই সমস্ত তরমুজ বিক্রি করে যা টাকা হবে তা সবই তোর। আর এই তরমুজগুলো এখন থেকে তোর। আপনার অনেক দয়া জমিদার মশাই, আপনার অনেক দয়া। আপনার জমিদারিতে থাকতে পেরে আমি সত্যিই ধন্য। এরপর রাতের অন্ধকারেই ওরা সবাই নিজের নিজের বাড়ি ফিরে গেল আর নদীর ধারে সেই জমিতেই তরমুজের চাষ করতে লাগলো নিখিল।